প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের এই দূরশিক্ষণ ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের পাঠদান প্রক্রিয়া শুরু করব। আজকে সমাসের কিছু উদাহরণ করানো হবে। আমি বোর্ডে ফরম্যাটটা সাজিয়েছি, তিনটা উদাহরণ লিখেছি, কি হবে সেটা এখন দেখাবো। সমাস, ব্যাসবাক্য, সমাসের নাম। পরীক্ষার খাতায় ফরম্যাটটা এরকমভাবে হবে। প্রশ্ন আসবে, কিছু সমাস দেওয়া থাকে, তোমাদের ব্যাসবাক্য লিখতে হয় এবং সমাস, কোন সমাস সেটার নাম লিখতে হয়। দেখো এখানে লিখেছি বাগবিতণ্ডা, বাগদত্তা, প্রগতি ইত্যাদি। বাগবিতণ্ডা কি হবে? বাগ দ্বারা বিতণ্ডা, দ্বারা দিয়ে কর্তৃক ইত্যাদি থাকলে আমরা বুঝে নিই যেটা তৃতীয়া তৎপুরুষ। বাগদত্তা একইভাবে কি হবে? ব্যাসবাক্যটা কি হবে? এটাও তৃতীয়া তৎপুরুষ। বাগদত্তা, বাগ দ্বারা দত্তা। প্রগতি, ব্যাধি সমাস। প্রগতি আমরা জানি প্র, প্রতি, অনু, অপ ইত্যাদি উপসর্গ যোগে যে সমাস গঠিত হয় সেটা প্রাদি সমাস। এরকম আরো কিছু উদাহরণ প্রাদি সমাসের। এগুলো সব এই যে প্রাদি সমাসের আরো কিছু উদাহরণ। পরিভ্রমণ, অনুতাপ, প্রভাত, উদ্বাস্তু। এর ভিতরে উদ্বাস্তুটা তোমাদের কাছে নতুন। উদ অর্থ গত, বাস্তু, বাস্তু থেকে যে গত হয়েছে তাকে উদ্বাস্তু বলা হয়। এই যে উদ উপসর্গ যেহেতু প্রথমে আছে তাহলে এটা প্রাদি সমাস হবে। কি বলেছি? যে উপসর্গ, প্রথমে উপসর্গ থাকলে সেটা প্রাদি সমাস। এরকম পরিভ্রমণ, পরি যে ভ্রমণ, অনুতাপ অনুতে যে তাপ কিংবা পশ্চাতে যে তাপ, প্রভাত প্রকৃষ্ট রূপে ভাত, প্রভাত। উদ্বাস্তু, বাস্তু, বাস্তু থেকে যে গত কিংবা উৎখাত হয়েছে, এগুলো হলো প্রাদি সমাস। এখানে আরো কিছু উদাহরণ লিখবো। দেখো কিছু উদাহরণ লিখেছি। ঈগল পাখি, জয় মুকুট, জনাকীর্ণ, উদ্বেল। ঈগল পাখি কি হবে? ব্যাসবাক্যটা হবে
ঈগল পাখি ঈগল নামের পাখি মধ্য পদলোভী কর্মধারয় সমাস। জয় মুকুট জয় মুকুট জয়সূচক মুকুট, এটাও মধ্য পদলোভী কর্মধারয় সমাস। এখানে দুইটা একটু নতুন, ঈগল পাখি ঈগল নামের পাখি মধ্য পদলোভী কর্মধারয় সমাস। জয় মুকুট জয়সূচক মুকুট, এটাও মধ্য পদলোভী কর্মধারয় সমাস। জনাকীর্ণ জনাকীর্ণ জন দ্বারা আকীর্ণ, তৃতীয় তৎপুরুষ, এটা উদ্বেল উদ্বেল বেলাকে অতিক্রম না করে কিংবা অতিক্রান্ত না করে উদ্বেল, এটা হলো অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস কি অব্যয় শব্দ যোগে যে সমাস গঠিত হয় এবং সেখানে কি থাকে সামীপ্য বিপসা পৌনপুণ্য অতিক্রান্ত ইত্যাদি থাকে। এই শব্দগুলো যোগে যে সমাস গঠিত হয় সেটা হলো অব্যয়ভাব সমাস। আরো কিছু অব্যয়ভাব সমাসের উদাহরণ লিখি। যথারীতি যথাসাধ্য, এটাও অব্যয়ভাব সমাসের উদাহরণ। যথারীতি কি হবে? যথারীতি হবে রীতিকে অতিক্রম না করে, যথাসাধ্য হবে সাধ্যকে অতিক্রম না করে, এটাও এগুলো অব্যয়ভাব সমাসের উদাহরণ। আরো কিছু উদাহরণ লিখি। এখানে এখন যে উদাহরণগুলো লিখেছি প্রথম চারটা হলো নিত্য সমাসের উদাহরণ, কিন্তু শেষেরটা ব্যতিক্রম তেপান্তর। এটা হবে এটা হবে দ্বিগু সমাস। নিচেরটা তেপান্তর, একই রকম দেখা যায়, বাক্যান্তর কালান্তর গ্রামান্তর হস্তান্তর তেপান্তর। বাক্যান্তর কি হবে? অন্য বাক্য। কালান্তর অন্য কাল। গ্রামান্তর অন্য গ্রাম। হস্তান্তর অন্য হস্ত। এগুলো হলো নিত্য সমাসের উদাহরণ। কি বললাম? বাক্যান্তর অন্য বাক্য। নিত্য সমাসটা কি? যে সমাস নিত্য সমাসবদ্ধ থাকে
সমাস করতে হলে অন্য বাক্যের আশ্রয় নিতে হয়, সেগুলো হলো নিত্য সমাস। বাক্যান্তর, কালান্তর, গ্রামান্তর, হস্তান্তর এগুলো মনে রাখলেই চলবে। পার্থক্য তেপান্তর, তেপান্তর হলো তিন প্রান্তের সমাহার, এটা হলো দ্বিগু সমাস। এখন দুটো উদাহরণ লিখেছি, এই দুটো উদাহরণ হলো দ্বন্দ্ব সমাসের উদাহরণ। দ্বন্দ্ব সমাস হিত অহিত, অহরাত্র হিতাহিত এই দুটো একটু নতুন লাগতে পারে। ব্যাস বাক্য কি হবে? অহ ও রাত্রি, অহরাত্রি। দ্বন্দ্ব সমাস হিতাহিত, হিত ও অহিত দ্বন্দ্ব সমাস। এখানে এখন যে সমাসগুলো লিখেছি এগুলো এখন বের করব। কর্মধারয় সমাসের অবশ্যই এগুলো কোনটা উপমান আর কোনটা উপমিত। আমরা জানি যে উপমান এবং উপমিত কর্মধারয় তুলনা থাকে। তুলনাটা যদি সত্য হয় তাহলে সেটা উপমান কর্মধারয় সমাস, আর তুলনাটা যদি মিথ্যা হয় তাহলে সেটা উপমিত কর্মধারয় সমাস। আমরা প্রথমে লিখেছি দেহলতা। দেহলতা এখানে কয়টা শব্দ আছে? দুইটা, দেহ আর লতা। দেহকে লতার সাথে তুলনা করা হচ্ছে। দেহলতা, দেহ কখনো লতার মতো হয় না, তাহলে তুলনাটা মিথ্যা। আর যদি তুলনাটা মিথ্যা হয় সেটা হবে উপমিত সমাস। উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে ন্যায়টা তুলনাবাচক শব্দটা শেষে বলবে। একইভাবে মুখ চন্দ্র, মুখ কখনো চন্দ্রের মতো হয় না, তাহলে তুলনাটা মিথ্যা। আর তুলনাটা যেহেতু মিথ্যা সেটা হবে উপমিত কর্মধারয় সমাস এবং ন্যায়টা শেষে বলবে। এটা উপমিত। পুরুষ সিংহ, একইভাবে পুরুষ আর সিংহের ভিতরে তুলনা করা হচ্ছে, কিন্তু পুরুষ কখনো সিংহের ভিতরে হয় না, পুরুষ কখনো সিংহের মতো হতে পারে না, তাহলে তুলনাটা মিথ্যা। এটাও উপমিত কর্মধারয়। তাহলে কি বললাম? তুলনাটা মিথ্যা হলে সেটা উপমিত। আর নিচের তিনটা দেখবো যে এগুলোর ভিতরে তুলনার ভিতরে সদৃশ্য আছে, তাই এগুলো হবে উপমান। বজ্রকণ্ঠ,
বজ্র কি শব্দ বিশেষ, আর কণ্ঠ কি উৎপন্ন করে, শব্দ উৎপন্ন করে। তাহলে দুটোর ভিতরে একটা সাদৃশ্য আছে, সেটা হলো শব্দ উৎপন্ন করে। তাহলে তুলনাটা সত্য, আর তুলনাটা যেহেতু সত্য সেটা হবে উপমান। শশব্যস্ত একইভাবে, শশব্যস্ত কি, শশ হলো খরগোশের বাচ্চা, এবং খরগোশের বাচ্চা সবসময় চঞ্চল থাকে, কখনো স্থির থাকে না। আর ব্যস্ত মানে তো অস্থির। তাহলে দুটোর ভিতরে, শশ এবং ব্যস্তর ভিতরে সাদৃশ্য আছে, তাহলে এটা হবে উপমান। তুষার ধবল একইভাবে, তুষার ধবল কি হবে, তুষার ধবল, তুষার কি সাদা, সাদা বরফ বিশেষ, আর ধবল মানে তো সাদা। তাহলে দুটোর ভিতরে এই তুলনার ভিতরে সাদৃশ্য আছে, সেটা হচ্ছে সাদা, সাদা রং, তুষারের ন্যায় ধবল। তাহলে এটা কি হবে, এটা উপমান। কি বললাম, তুলনাটা যদি মিথ্যা হয় তাহলে সেটা হবে উপমিত, আর তুলনাটা যদি সত্য হয় তাহলে সেটা হবে উপমান। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।